আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই থাকছে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ইশরাকের শপথের বিষয়ে সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নেবে ইসি। পর্যবেক্ষণ দিয়ে রিট নিষ্পত্তি করল আপিল বিভাগ। নগর ভবনে ফের আন্দোলন। ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যে জাতীয় নির্বাচন করতে অন্তর্বর্তী সরকার অঙ্গীকারবদ্ধ। টোকিওতে সেমিনারে বললেন প্রধান উপদেষ্টা। 5 বছরে 1 লাখ বাংলাদেশি কর্মী নিয়োগ দেবে জাপান। আগ্রহ দেখিয়েছে দেশটি সরকার ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান সহযোগিতা করবে সরকার। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত। রাজধানী সহ সারা দেশে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, ভোগান্তি। সব সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত। এবং জাতিসংঘ মিশনে বাংলাদেশের শান্তি রক্ষীদের আত্মত্যাগের ভূয়সী প্রশংসা সেনা প্রধানের। সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস অর্থ উপদেষ্টার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো, আর এবারে জানিয়ে দেব পুরো সংবাদ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেন শপথ নেবে কিনা সেই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। দুপুরে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ রিট নিষ্পত্তি করে এই আদেশ দেন। এ সময় নির্বাচন কমিশনের আইনজীবী আদালতকে বলেন, তারা গেজেট প্রকাশ করে দায়িত্ব পালন করেছেন। শপথের দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ ইস্যুতে সাংবিধানিক দায়িত্ব পালনে নির্বাচন কমিশনের ভূমিকা উদ্বেগজনক বলে মন্তব্য করেন সর্বোচ্চ আদালত। জুলাই বিপ্লবের মাধ্যমে গঠিত ইসি কিভাবে প্রমিস ভাঙল সেই প্রশ্ন আপিল বিভাগের। আগামী নির্বাচন আয়োজনে কমিশনের ভূমিকা নিয়ে সংশয় প্রকাশ করেছে আদালত। ইশরাক হোসেনের আইনজীবীর দাবি, সর্বোচ্চ আদালতের এই আদেশের ফলে শপথ পড়াতে আর বাধা নেই। তবে রিটকারীর আইনজীবী বলেন, নির্বাচন কমিশন ইশরাক হোসেনের ব্যাপারে নিরপেক্ষতা বজায় রাখতে পারেনি। এখন তারা আপিল না করলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। কোর্ট কোনো স্থগিত দেননি, অর্থাৎ গ্যাজেট, তারা যে গ্যাজেট প্রকাশ গ্যাজেটটা স্থগিত চেয়েছে সেটা স্টে করেন, স্থগিত করেননি। কোর্ট একটা অবজারভেশন দিয়েছে যে নির্বাচন কমিশন স্বাধীন, যেহেতু সাংবিধানিক প্রতিষ্ঠান, তারাই এবারে সিদ্ধান্ত নেবে, যাদের সিদ্ধান্ত চূড়ান্ত হবে। ইলেকশন কমিশন তার গ্যাজেট পরিবর্তন করতে পারবে না। ইলেকশন কমিশন তার গ্যাজেট পরিবর্তন করার সুযোগ নেই। এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে চলছে আন্দোলন। বৃষ্টি উপেক্ষা করে নগর ভবনে বিএনপি নেতাকর্মীরা জড়ো হয়েছেন। আদালতের আদেশের পরও সরকার শপথ নিয়ে টাল বাহানা করছে বলে অভিযোগ করেন দলটির নেতারা। স্থানীয় সরকার উপদেষ্টার সমালোচনা করে আন্দোলনকারীদের অভিযোগ, উপদেষ্টা আসিফ মাহমুদের ষড়যন্ত্রের কারণে শপথ হচ্ছে না তাদের নেতার। শপথ না হওয়া পর্যন্ত নগর ভবনে অবস্থানের ঘোষণা দেন তারা। এর আগে শপথের দাবিতে রাজধানীর কাকরাইলে সড়ক অবরোধ করে টানা আন্দোলন করে আসছিলেন বিএনপির নেতাকর্মীরা। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, এই রায়ের পক্ষে আমরা ইশরাক হোসেনকে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দেখতে চাই এবং ইনশাল্লাহ হবে। ইনশাল্লাহ আমরা এই জয়ের মাধ্যমে এই সরকারকে মেসেজ দিতে চাই, দ্রুত ওনাকে শপথ পাঠ করিয়ে ওনার আসনে ওনাকে ওনার দায়িত্ব দেওয়া হোক। ইশরাক হোসেন সাহেব শপথ গ্রহণ করে যদি বসতে পারে, তাহলে আমাদের নগরবাসীর উন্নয়ন হবে। দর্শক, এই মুহূর্তে নগর ভবনের সামনে আছেন আমাদের সহকর্মী মনির হোসেন তপু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তপু, আপনি আমাকে শুনতে পারছেন আশা করছি। আমরা যেরকমটা জেনেছি যে নগর ভবনে ইশরাক সমর্থক যারা আছেন তারা ফের আন্দোলন শুরু করেছেন। ইশরাক সমর্থকদের আন্দোলনের সর্বশেষ কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। ধন্যবাদ ফাতিয়া। আপনাকে জানিয়ে রাখি, সকাল থেকে এখানে বৃষ্টি উপেক্ষা করে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের শপথ গ্রহণের দাবিতে এখানে নগর ভবনের যে প্রধান ফটক রয়েছে সেই ফটকের সামনে এখানে বিএনপি নেতাকর্মীরা সহ তার সমর্থকরা তারা এখানে অবস্থান করছেন এবং তারা বারবার দাবি জানাচ্ছেন যে আজকের মধ্যেই ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের শপথ পাঠ করাতে হবে, তা না হলে তারা এই নগর ভবন ছাড়বেন না, এখানে অবস্থান করার তারা ঘোষণা দিয়েছেন। আর সকাল থেকে যে কর্মসূচি তারা পালন করছেন তাতে তারা বারবার বলার চেষ্টা
চেষ্টা করছেন যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের শপথ গ্রহণ নিয়ে নানা মহল সংশ্লিষ্ট কিছু মহল তালবাহানা করছেন এবং সেজন্য তারা বারবার বলছেন সব কিছু উপেক্ষা করে দ্রুত ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে শপথ পাঠ করাতে হবে। আর আপনাকে জানিয়ে রাখি যে আপিল বিভাগের যে বক্তব্য পাওয়ার পর থেকে এখানে যারা অবস্থান করছেন নগর ভবনে নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস কাজ করছে। তারা মনে করছেন মেয়র হিসাবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের আবারও বিজয় হলো এবং তারা বারবার বলার চেষ্টা করছেন আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে দ্রুত শপথ গ্রহণের জন্য যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতা বাড়ানোর জন্য সংশ্লিষ্ট মহলকে বারবার তারা তাগাদা দিচ্ছেন এবং তারা বারবার বলছেন যে ইশরাক হোসেন মেয়র হিসাবে দায়িত্ব গ্রহণ করলে জনগণের যে দুর্ভোগ রয়েছে নগরের সেই দুর্ভোগগুলো তারা দূর করবেন এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য মেয়র হিসাবে যখন তিনি দায়িত্ব পালন করবেন তখন ইশরাক হোসেন তার দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। তবে কোনো মহল যাতে এই আইনের প্রতি যাতে কোনো ধরনের অশ্রদ্ধা জানিয়ে মেয়রের শপথ গ্রহণে যাতে বিলম্ব না করে সেজন্য তারা বারবার দাবি জানাচ্ছেন যে যাতে দ্রুত তাদের এই দাবি দাওয়াগুলো মেনে নেওয়া হয় এবং তারা এখান থেকে পুনরায় এক দফা দাবি জানাচ্ছেন যে দ্রুত তাদের মেয়র হিসাবে তাদের যে নেতা রয়েছে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের দায়িত্ব যাতে দ্রুত বুঝিয়ে দেওয়া হয় এবং তিনি যাতে নগরবাসীর সেবা করার জন্য তার দায়িত্ব হস্তান্তর করার মাধ্যমে তিনি যাতে নগরবাসীর সেবা করতে পারেন এবং সেজন্য এখানে তারা বারবার যারা রয়েছেন তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের দাবি দাওয়াগুলো তুলে ধরার চেষ্টা করছেন এবং তারা তাদের স্লোগানের মধ্য দিয়ে এখানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি উপেক্ষা করে তারা তাদের দাবি দাওয়াগুলো এভাবে তুলে ধরার চেষ্টা করছেন এবং তারা বারবার বলার চেষ্টা করছেন যে তাদের নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন হয়তো কিছুক্ষণের মধ্যে এই নগর ভবনে আসবেন এবং তাদের সাথে যোগ দিবেন। জি ফাতিয়া, এই ছিল আমার কাছে নগর ভবন থেকে সবশেষ। খুব ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। আপনার মাধ্যমে নগর ভবন থেকে ইশরাক সমর্থকদের আন্দোলনের সর্বশেষ চিত্রটি আমরা দেখতে পেলাম। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। অন্তর্বর্তী সরকার ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যে জাতীয় নির্বাচন করতে অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন একটি রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চাইছে, কিন্তু সংস্কারের উপর নির্ভর করছে কত দ্রুত জাতীয় নির্বাচন হবে। সকালে জাপানের রাজধানী টোকিওর ইম্পেরিয়াল হোটেলে আয়োজিত সেমিনারে প্রধান উপদেষ্টা আরও বলেন এশিয়ার ভাগ্য এখনো লেখা হয়নি, আমরা সবাই মিলে লিখব। জাপানের টোকিও থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি মইনুল হাসান। জাপান সফরের দ্বিতীয় দিনে এশিয়ার সমস্যা সম্ভাবনা নিয়ে নিক্কেই ফোরাম আয়োজিত সম্মেলনে যোগ দেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনে বিভিন্ন দেশের সরকার প্রধান, নীতি নির্ধারক, গবেষক, বুদ্ধিজীবী ও আন্তর্জাতিক সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা যোগ দেন। সম্মেলনের উদ্বোধনী পর্বে অংশ নিয়ে ডক্টর ইউনূস এশিয়া সহ সমস্ত বিশ্বকে একসঙ্গে কাজ করে একটি সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের আহ্বান জানান। Nikkei Forum has over the years become a guiding light of dialogue, vision, and resolve for Asia's future. পরে প্রশ্নোত্তর পর্বে ডক্টর ইউনূস জানান ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে তার সরকার। In Bangladesh, we went through a transformational change, a massive uprising of students in the common people, just few months back. And consequently, my government came into the position. বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন, সংস্কার ও জুলাই গণহত্যার বিচার প্রসঙ্গে তার সরকারের অবস্থান ব্যাখ্যা করেন ডক্টর ইউনূস। But if we need a good job of the reform, we have to wait 6 months more. So that's what we're doing. There are opinions that some say, let's get it done, get the election done, and hand over to the politicians. So that's one view, that's what the politicians are looking for. Not all political parties, just
জাপান সফরের দ্বিতীয় দিনে বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার, বিশিষ্ট ব্যক্তিদের সাথে সাক্ষাৎ, সেমিনারে অংশগ্রহণ সহ ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান। জাপান সফরের দ্বিতীয় দিনে নিক্কাই ফোরামের সম্মেলন সহ নানা কর্মসূচিতে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন, গত ১.৫ দশকে দুর্নীতি দুঃশাসনের মাধ্যমে বাংলাদেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল পতিত স্বৈরাচার। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার সুযোগ সামনে এসেছে উল্লেখ করে এক্ষেত্রে বাংলাদেশের মানুষ সহ বিশ্ববাসীর সহযোগিতা চাইলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। মইনুল হাসান, এটিএন বাংলা, টোকিও, জাপান। আগামী ৫ বছরে ১ লক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগ করবে জাপান। দেশটিতে ক্রমবর্ধমান কর্মী ঘাটতি মেটাতে জাপান সরকার ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এই ঘোষণা দিয়েছে। মানব সম্পদ বিষয়ে সেমিনারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, অন্তর্বর্তীকালীন সরকার জাপানে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরিতে যথাসাধ্য চেষ্টা করবে। আমি দিলাম না। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে রাজধানী সহ সারা দেশে সকাল থেকে টানা বৃষ্টি হচ্ছে। এ অবস্থায় দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, বিভিন্ন স্থানে আজ দিনভর বৃষ্টি থাকতে পারে। আগামীকালও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের প্রভাবে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজারের উপর দিয়ে ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্র বৃষ্টি সহ অস্থায়ী ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বরিশালের অভ্যন্তরীণ সকল রুটের লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিএ। ভারী বৃষ্টির কারণে কীর্তনখোলা সহ ৮টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। পটুয়াখালীর কুয়াকাটাতে লঘুচাপের প্রভাবে উত্তাল রয়েছে সাগর। মাছ ধরা ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে চলাচল করতে বলা হয়েছে। স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত জোয়ারের পানিতে তলিয়ে গেছে নোয়াখালীর হাতিয়ার নিঝুম দ্বীপ, ঢালচর, ঘাসিয়ার চর সহ বিভিন্ন এলাকা। ভরা জোয়ারের সময় পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা স্থানীয়দের। জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে বাংলাদেশ সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, শান্তি রক্ষায় বাংলাদেশ এখন অবিসংবাদিত নাম। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। শান্তিরক্ষা মিশনে ৩৭ বছরে পদার্পণ করল বাংলাদেশ। ১৯৮৮ সাল থেকে বিশ্ব শান্তি রক্ষায় কাজ করে আসছেন সেনা, নৌ, বিমান ও পুলিশ বাহিনীর সদস্যরা। বর্তমানে বিশ্বের ৯টি দেশে ৫,৮১৮ জন শান্তিরক্ষী কাজ করছে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে বাংলাদেশের ১৬৮ জন শান্তিরক্ষী। বিশ্ব শান্তিরক্ষী দিবসের আলোচনায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। বলেন, শান্তিরক্ষায় বাংলাদেশ তৃতীয় বৃহৎ দেশ। বাংলাদেশের শান্তিরক্ষীদের আত্মত্যাগ অনন্য হয়ে থাকবে। During the recent visit of the Undersecretary General for Peacekeeping Operation, the Chief Advisor emphasized the need for increased recruitment of Bangladeshi women peacekeepers, reflecting Bangladesh's dedication to the women, peace and security agendas. অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জাতিসংঘে বাংলাদেশের শান্তিরক্ষীদের ইতিহাস তুলে ধরেন। বলেন, বিশ্ব শান্তিরক্ষায় বাংলাদেশ এখন অবিসংবাদিত নাম। জাতিসংঘের আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ ১৯৮৮ সাল থেকেই বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে। বর্তমানে শান্তি রক্ষা কাজে বাংলাদেশ সেনাবাহিনীর ৪,৮৮০ জন, নৌবাহিনীর ৩৪৩ জন, বিমান বাহিনীর ৩৯৬ জন এবং পুলিশ বাহিনীর ১৯৯ জন সহ সর্বমোট ৫,১১৮ জন শান্তিরক্ষী বিশ্বের বিভিন্ন দেশের ৯টি শান্তিরক্ষা মিশনে নিয়োজিত রয়েছে। আমাদের শান্তিরক্ষীগণ নিজের জীবনের ঝুঁকি নিয়ে উন্নত প্রশিক্ষণ, নৈতিক মূল্যবোধ, দক্ষতা
এবং নিরপেক্ষতার প্রমাণ রেখে সকল চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বদা প্রস্তুত। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ জানান, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সহযোগিতা অব্যাহত রাখবে বাংলাদেশ। পৃথিবীর অন্যতম বৃহৎ শান্তিরক্ষা প্রেরণকারী দেশ। এই সঙ্গে এই প্রসঙ্গে আমি বলি, শুধু বৃহৎ না, মোস্ট ইফেক্টিভ, মোস্ট এফিশিয়েন্ট এবং অত্যন্ত সুনাম অর্জনকারী বাংলাদেশ। পিস রক্ষা করা একটু ডিফিকাল্ট, একটা বৈরী পরিবেশ, বৈরী আবহাওয়া, বৈরী সংস্কৃতি, এবং সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হলো চ্যালেঞ্জ এবং আনসার্টেনটি। এটা তো কোনো রেস্টুরেন্টে নাস্তা খাওয়ার মতো না যে গেলাম ডিনার খেতে, এটা সবসময় তাদের অ্যালার্ট থাকতে হয়। এরপর বিশ্বের বিভিন্ন দেশের বাংলাদেশ শান্তিরক্ষা মিশনের শান্তিরক্ষীদের সাথে ভার্চুয়ালি মতবিনিময় করেন অর্থ উপদেষ্টা। এছাড়া শান্তিরক্ষা মিশনে আহত 2 জন সদস্যকে সম্মানিত করা হয়। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে আগামী রবি ও সোমবার নতুন কর্মসূচি দিয়েছেন কর্মচারীরা। দাবি আদায়ে আগামী রোববার 3 জন এবং সোমবার 2 জন উপদেষ্টার কাছে স্মারকলিপি দেবেন তারা। আপাতত কর্মবিরতি পালন করবেন না তারা। আজ সচিবালয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারে 1 ঘণ্টা কর্মবিরতি শেষে প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ সচিবালয় কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম এই কর্মসূচির কথা জানান। বর্তমান সরকারের প্রতি জনগণের কোনো ম্যান্ডেট নেই বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপি সরকারের উপদেষ্টা মণ্ডলীর দল। ওই দলটির সুবিধা বিবেচনায় কাজ করছে অন্তর্বর্তী সরকার। জাতীয় প্রেস ক্লাবে 2025-26 অর্থ বছরের বাজেট প্রস্তাবনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বর্তমান সরকার 9 মাসেও নির্বাচনের রোডম্যাপ দিতে পারেনি জানিয়ে ববি হাজ্জাজ অভিযোগ করেন, নিবন্ধনহীন একটি নতুন দলের পরামর্শে নির্বাচন বিলম্বিত করতে চায় ইউনূস সরকার। দেশে প্রায় 20 লাখ বেকার তরুণ কাজ প্রত্যাশী জানিয়ে এনডিএম চেয়ারম্যান আরও বলেন, প্রস্তাবিত বাজেটে এই বিপুল সংখ্যক কর্মক্ষম জনগোষ্ঠীকে অর্থনীতির মূলধারায় নিয়ে আসার সুস্পষ্ট পরিকল্পনা থাকতে হবে। আপনি বলছেন যে বাংলাদেশে 18 কোটি জনগণ কাকে ভোট দিবে, তারা কি চায়, এইটার উপর আপনার কোনো আস্থা নাই। এইভাবে যারা কথা বলছে, আমি পরিষ্কার তাদের বলে দিতে চাই যে বাংলাদেশের জনগণের হয়ে অ্যাটলিস্ট কথা বলার অধিকার তাদের নাই। এই অধিকার যদি অর্জন করতে চান, ভোট দেন, ভোট নিয়ে আসেন, তখন আপনি বলবেন আমরা চুপ করে শুনবো। আগামী 4 জুন শুরু হচ্ছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। মিনা ও মুজদালিফায় তাঁবু টানানো সহ আরাফাত ময়দানের সকল প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশ হজ মিশন। হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত 68,280 বাংলাদেশি মক্কায় অবস্থান করছেন। এর মধ্যে বার্ধক্যজনিত কারণে মারা গেছেন 12 জন। সৌদি প্রতিনিধি সাজিদুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। প্রতি বছর পবিত্র জিলহজ মাসের 8 থেকে 13 তারিখের মধ্যে হজের মূল আনুষ্ঠানিকতায় অংশ নেন হজযাত্রীরা। এর মধ্যে দ্বিতীয় দিন লাখো হাজি আরাফাতের ময়দানে উপস্থিত হয়ে নামাজ আদায় করেন। এবছর আরাফাত ময়দানের আনুষ্ঠানিকতা পালিত হবে 5 জুন। হজের সার্বিক প্রস্তুতির বিষয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন বাংলাদেশ থেকে আসা মুসল্লিরা। তাপমাত্রা বেশি, বাট এই পর্যন্ত কোনো সমস্যা হয়নি। আর হজের ব্যবস্থাপনা আলহামদুলিল্লাহ অনেক ভালো। বাংলাদেশ থেকে এখানে আসতে আমাদের তেমন কোনো সমস্যা বা বেগ পোহাতে হয় নাই। সবার কাছে দোয়া চাই যেন হজ আমার জন্য এবং এই বছরের সমস্ত হজ যাত্রীর জন্য যেন সহজ করে দেয় আল্লাহ। সৌদি সরকারের পক্ষ থেকেও বিশেষভাবে এই বছরে যে ব্যবস্থা রাখা হয়েছে খুবই সন্তুষ্টজনক। মিনা, মুজদালিফা এবং আরাফাত ময়দানের সকল প্রস্তুতিও শেষ হয়েছে। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সার্বিক প্রস্তুতি ভালো। আশা করছি আমরা যে এবছর হজযাত্রীরা স্বাচ্ছন্দ্যে তাদের পবিত্র হজ পালন করতে পারবেন। এদিকে বাংলাদেশ থেকে আসা হজযাত্রীদের মধ্যে বার্ধক্যজনিত কারণে 12 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 11 জন পুরুষ ও 1 জন মহিলা। এবারের হজ ভিসায় হাজিরা শুধুমাত্র মক্কা, মদিনা ও জেদ্দা ভ্রমণ করতে পারবেন। অনুমতি ছাড়া হজ করলে 20,000 রিয়াল জরিমানা গুনতে হবে বলে সতর্ক করেছে সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সড়ক দখল করে দোকান ও ট্রাফিক অব্যবস্থাপনার কারণে অসহনীয় যানজটে নাকাল নোয়াখালীবাসী।
সংকট নিরসনে প্রশাসনের দায়সারা অভিযান চললেও মিলছে না প্রতিকার, ফলে ক্ষুব্ধ ভুক্তভোগী জেলাবাসী। যানজট নিরসনে উদ্যোগ নেয়ার আশ্বাস জেলা প্রশাসনের। নোয়াখালী প্রতিনিধি সাইফুর রহমান রাসেলের তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। জেলার বাণিজ্যিক এলাকা চৌমোহনী বাজার দিয়ে চলাচল করে চট্টগ্রাম, ফেনী, লক্ষ্মীপুর সহ 11টি রুটের যাত্রীরা। নিত্যদিনের যানজটে দুর্ভোগের যেন শেষ নেই এই সড়কে। মাইজদি ও সোনাপুর 0 পয়েন্টেও একই দশা। আমরা সাময়িকভাবে মনে ফেডের দেয় এখানে বসে আছি, কিন্তু অটো রিক্সায় কি ব্যানের কারণে যানজট সৃষ্টি হয়। যদি সরকারের পক্ষ থেকে যদি আমাদেরকে অন্য জায়গায় যদি নির্দিষ্ট জায়গা ব্যবস্থা করে দেয়, তাহলে আমরা এখানে আর বসার যুক্তি আসে না। সড়ক ও ফুটপাত দখল, ট্রাফিক অব্যবস্থাপনা, জলাবদ্ধতা সব মিলিয়ে তীব্র আকার ধারণ করেছে যানজট পরিস্থিতি। সমস্যা সমাধানে প্রশাসনের দায়সারা অভিযান চললেও কমছে না দুর্ভোগ। আমি গার্লস স্কুলের স্টুডেন্ট। এই চৌমুহনী বাজারে এই এত বড় যানজটের গাড়িগুলোর মধ্যে আসতে প্রায় আমার অনেক কষ্ট হয়। প্রতিদিন 10 মিনিটের জায়গায় 20 মিনিট জায়গায় অনেক জ্যামজট। এই যানজটের কারণে আমাদের সময়ের অনেক লোকসান হচ্ছে এবং চলাফেরাতে খুব কষ্ট হয়। যানজট না কমার কারণ হিসেবে প্রশাসন ও রাজনৈতিক নেতাদের সদিচ্ছার অভাবকে দুষছে চৌমোহনী সাধারণ ব্যবসায়ী সমিতি। যানজট আমাদের জন্য একটি অভিশাপ। এই অভিশাপ থেকে মুক্তি পেতে হলে ব্যবসায়ী, প্রশাসন এবং রাজনৈতিক ব্যক্তিরা যদি একসাথে হয়, 24 ঘন্টার ভিতরে এই যানজট নিরসন করা সম্ভব। যানজট নিরসনে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ফ্লাইওভার নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানায় জেলা প্রশাসন। চৌমোহনী যানজট নিরসনের স্থায়ীভাবে নিরসনের জন্য আমরা ইতিমধ্যে একটি ফ্লাইওভার নির্মাণের জন্য প্রস্তাব প্রেরণ করেছি সরকারের উচ্চ পর্যায়ে। এছাড়া একটি বাইপাস নির্মাণ করা যায় কিনা সে বিষয়ে আমরা চিন্তা ভাবনা করছি। সুষ্ঠু পদক্ষেপের মধ্য দিয়ে যানজট মুক্ত হবে নোয়াখালী, এমন প্রত্যাশা জেলাবাসীর। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। যশোরে অনুষ্ঠিত হলো নিরাপদ সবজি উৎপাদন বিষয়ক মাঠ দিবস। PKSF এর আর্থিক ও কারিগরি সহায়তায় ও আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের কৃষি ইউনিট আয়োজিত মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন সহকারী কৃষি কর্মকর্তা আনুতোষ কুমার দাস। এ সময় কৃষি উদ্যোক্তাদের নিরাপদ ফসল উৎপাদনে করণীয় নানা বিষয়ে পরামর্শ দেন তিনি। যশোর থেকে তামান্না ফারজানার পাঠানো তথ্য ও ছবি নিয়ে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। যশোরে PKSF এর আর্থিক ও কারিগরি সহায়তায় ও আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের কৃষি ইউনিট আয়োজিত নিরাপদ সবজি উৎপাদন বিষয়ক মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন সদর সহকারী কৃষি কর্মকর্তা অনুতোষ কুমার দাস। তিনি বলেন, কৃষি বিভাগ ও আদ্দিন একই জায়গায় একই সাথে সম্পৃক্তভাবে কাজ করে যাচ্ছে। আদ্দিন ও কৃষি বিভাগ একে অপরের পরিপূরক। যে নতুন একটা প্রযুক্তি আসছে সেটা হলো উত্তম কৃষি চর্চা। উত্তম কৃষি চর্চার মাধ্যমে যদি আমরা চাষবাস করি তাহলে কি হবে, আমরা সঠিক সময় নিরাপদ সবজি চাষ করতে অবশ্যই সফল হব। এ সময় আরো উপস্থিত ছিলেন আদ্দিনের যশোর জোনের জোনাল ম্যানেজার তরিকুল ইসলাম, খাজুরা শাখার শাখা ব্যবস্থাপক উত্তম কুমার কুন্ডু, আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের কৃষি কর্মকর্তা নাজমুল হোসেন ও মৎস্য কর্মকর্তা সাদ আহমদ। আদ্দিনের যশোর জোনের জোনাল ম্যানেজার বলেন, শুধু এখন নয়, ভবিষ্যতেও কৃষকদের সব ধরনের সহযোগিতা করবে আদ্দিন। নিরাপদ সবজি উৎপাদন সহ এই যে আমরা যে পর্যন্ত আসছি, ভবিষ্যতেও যাতে আপনাদের সহযোগিতায় এবং আপনারা যদি আমাদের চান, আমরা যাতে আরো ভবিষ্যতে আপনাদের সহযোগিতা করে পাশে থেকে আপনাদের এই চাষগুলো আরো নিরাপদ এবং উন্নয়নমুখী হয়, নিরাপদ এবং উন্নয়নমুখী হয় সে চেষ্টা করবেন। আমরা যেভাবে পরামর্শ দিই, আপনারা আমাদের কৃষিবিদ আছে, তারা যেভাবে পরামর্শ দেয় সেভাবে আপনারা কাজ করবেন। সেইভাবে কাজ করে যদি সমস্যা হয় আমাদের সাথে ফিডব্যাক দেবেন যে আমাদের উৎপাদন ভালো হচ্ছে না, কিন্তু আমরা যেন এখান থেকে সরে না যাই। কৃষকদের প্রদানকৃত প্রদর্শনীর ফলাফল নিয়ে আয়োজিত মাঠ দিবসে ফসল হিসেবে ছিল নঙ্গরপুরি করলা। আদ্দিনের সহযোগিতায় উন্নত জাতের এই করলা যশোর থেকে 150 জন কৃষক 200 বিঘা জমিতে চাষ করছেন। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। এবারে থাকছে আন্তর্জাতিক সংবাদ। অবশেষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ উপদেষ্টার পদ ছাড়লেন
মার্কিন প্রযুক্তির জায়ান্ট টেসলা ও স্পেস এক্স এর প্রধান নির্বাহী ইলন মাস্ক। দেশটির সরকারি কর্মকর্তাদের তুমুল প্রতিবাদ বিক্ষোভ ও রিপাবলিকান নেতাদের সমালোচনার মুখে ফেডারেল সরকারের ব্যয় ও কর্মী ছাঁটাই বিভাগের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। তবে আমেরিকার জনগণের জন্য তাকে পাশে রাখতে চান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও প্রকাশ্যে ট্রাম্পের নতুন বাজেট বিল নিয়ে অসন্তোষ জানানোর পরই তার পদত্যাগের বিষয়টি সামনে এলো। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। To that end, I have created the brand new Department of Government Efficiency. দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর আমেরিকার পরিবর্তনে কেন্দ্রীয় সরকারের ব্যয় কমানোর ঘোষণা দেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। ফেডারেল সরকারের বিশাল কর্মীবহর কমাতে নিজের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন প্রযুক্তি জায়ান্ট স্পেস এক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ককে। তাকে নবগঠিত সরকারি দক্ষতা বিভাগ DOGE-র দায়িত্ব দেন ডোনাল্ড ট্রাম্প। দপ্তরে বসার পর থেকেই একের পর এক নানা সিদ্ধান্তে প্রেসিডেন্টের প্রশংসা কুড়িয়ে নেন টেসলা ও স্পেস এক্সের এই প্রধান নির্বাহী। অন্যদিকে সমালোচনার ঝড় ওঠে সরকারি কর্মীদের মধ্যে। ইলন দুর্দান্ত কাজ করছেন, ফেডারেল সরকারের কর্মীদের জালিয়াতি, দুর্নীতি এবং অপচয় খুঁজে বের করছেন। ইলন মাস্ক আমেরিকায় নতুন দিনের সূচনা করেছেন। এরই মধ্যে মাস্কের পরামর্শে বেশ কয়েকটি বড় সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহায়তা সংস্থা USAID বন্ধ করা এবং লাখ লাখ সরকারি চাকরিজীবীকে অবসরে পাঠানোর সিদ্ধান্তে ফুঁসে ওঠে জনগণ। দাবি ওঠে ইলন মাস্ককে সরিয়ে দেবার। আজ আমরা এখানে এক কণ্ঠে বলতে এসেছি, ইলন মাস্ককে বরখাস্ত করুন। অবশেষে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের গুরুত্বপূর্ণ ওই বিভাগের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ইলন মাস্ক। বুধবার নিজের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট এক্সে এই সিদ্ধান্ত জানিয়ে পোস্ট করেছেন মার্কিন এই ধনকুবের। আমি আগে কখনো রাজনীতিতে জড়িত ছিলাম না, এখন রাজনৈতিকভাবে সক্রিয়, কারণ আমার মনে হয় আমেরিকার ভবিষ্যৎ এবং সভ্যতার ভবিষ্যৎ ঝুঁকির মধ্যে রয়েছে। তবে দায়িত্ব থেকে সরে গেলেও ট্রাম্প প্রশাসনকে সহায়তা দিয়ে যাবে বলে জানান বিশ্বের সবচেয়ে ধনাঢ্য এই ব্যবসায়ী। শরীফুল ইসলাম, ATN বাংলা। বিশ্বের বিভিন্ন দেশের উপর ব্যাপক হারে শুল্ক আরোপের যে পদক্ষেপ নিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেই সিদ্ধান্ত আটকে দিয়েছে যুক্তরাষ্ট্রের এক আদালত। কোর্ট অব ইন্টারন্যাশনাল ট্রেড রায় দিয়েছে, যে আইনের অজুহাত দেখিয়ে হোয়াইট হাউস এই শুল্ক আরোপ করেছে, সেই আইন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে একচেটিয়াভাবে বিশ্বের প্রায় সব দেশের পণ্যে শুল্ক বসানোর এখতিয়ার দেয় না। ম্যানহাটন ভিত্তিক এই আদালত আরও বলেছে, যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী কংগ্রেসের হাতে আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণের একচেটিয়া ক্ষমতা। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে রক্ষায় প্রেসিডেন্টের হাতে যে ক্ষমতা, কংগ্রেসের ক্ষমতা তার চেয়ে বেশি। চীন, মেক্সিকো ও কানাডার উপর ট্রাম্প প্রশাসন পৃথকভাবে যে শুল্ক আরোপ করেছিল, সেটিকেও স্থগিত করেছে আদালত। ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC জানিয়েছে, আদালতের এই রায় ট্রাম্পের অর্থনৈতিক নীতির উপর একটি বড় ধাক্কা। অ্যানিম্যাল হেলথ কোম্পানিগুলোর সংগঠন আহকাবকে আরও আধুনিক ও আমদানি সংক্রান্ত জটিলতা দূর করার প্রতিশ্রুতি সহ 22 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে মোহাম্মদ কামরুজ্জামান সমমনা প্যানেল। এ খাতের আমদানিকারকদের HS কোড সহ বাণিজ্য নীতিমালায় সকল জটিলতা নিরসনের আশ্বাসও দিয়েছেন প্রার্থীরা। আহকাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন উপলক্ষে রাজধানীর একটি হোটেলে প্যানেল পরিচিতি অনুষ্ঠানে নিজেদের পরিচয় ও প্রতিশ্রুতি তুলে ধরার পাশাপাশি আগামী 31 মে ভোটারদের রায় চান তারা। অ্যানিম্যাল হেলথ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আহকাবের সারা দেশে মোট ভোটার 203টি কোম্পানির মালিক। প্যানেল পরিচিতি অনুষ্ঠানে 3 সদস্যের নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন। এবার জানিয়ে দেব খেলার খবর।
পরাজয় দিয়েই শুরু হলো বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে 3 ম্যাচ সিরিজের প্রথম টি20তে লিটন দাসের দলকে 37 রানে হারিয়েছে পাকিস্তান। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় স্বাগতিকরা। দলের 5 রানেই 2 উইকেট পড়ে যায় পাকিস্তানের। তৃতীয় উইকেটে সালমানের সঙ্গে 48 রানের জুটি গড়ে 31 রানে আউট হন মোহাম্মদ হারিস। চতুর্থ উইকেটে নওয়াজকে নিয়ে 65 রানের জুটি গড়েন। 56 রানে বিদায় নেন অধিনায়ক সালমান আগা। শেষ পর্যন্ত 7 উইকেটে 201 রানে পুঁজি পায় পাকিস্তান। রান তাড়া করতে নেমে 215 রান করে 2018 সালে কলম্বোতে শ্রীলঙ্কাকে হারিয়েছিল বাংলাদেশ, কিন্তু এবার আর পেরে ওঠেনি তারা। 164 রানে গুটিয়ে যায় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ 48 রান করেন অধিনায়ক লিটন দাস। পাকিস্তানের মিডিয়াম পেসার হাসান আলী 30 রানে 5 উইকেট তুলে নেন। একই মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে আগামীকাল। বৈশাখী টিভিকে 3-1 গোলে হারিয়ে বিএসটিএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছে এটিএন বাংলা। পল্টন মাঠে শেষ হলো লড়াইয়ে ম্যাচের 3 মিনিটেই মুশফিকুর রহমানের দুর্দান্ত ক্রসে দলকে এগিয়ে নেন কামরুজ্জামান রাজীব। কর্দমাক্ত মাঠে এটিএন বাংলার হয়ে দ্বিতীয় গোলটি করেন আদ্দিন সজীব। দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচ সেরা আদ্দিনের দ্বিতীয় গোলে 3-0 এগিয়ে যায় আলমগীর আর চপলদের দল। শেষ মুহূর্তে 1 গোল শোধ দিয়ে পরাজয়ের ব্যবধান কমায় বৈশাখী টিভি। সংবাদ শেষ করছি, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ইশরাকের শপথের বিষয়ে সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নেবে ইসি। পর্যবেক্ষণ নিয়ে রিট নিষ্পত্তি করল আপিল বিভাগ। নগর ভবনে ফের আন্দোলন। ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যে জাতীয় নির্বাচন করতে অন্তর্বর্তী সরকার অঙ্গীকারবদ্ধ। টোকিওতে সেমিনারে বললেন প্রধান উপদেষ্টা। পাঁচ বছরে 1 লাখ বাংলাদেশি কর্মী নিয়োগ দেবে জাপান। আগ্রহ দেখিয়েছে দেশটির সরকার ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। সহযোগিতা করবে সরকার। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত। রাজধানী সহ সারা দেশে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, ভোগান্তি। সব সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত। এবং জাতিসংঘ মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীদের আত্মত্যাগের ভূয়সী প্রশংসা সেনাপ্রধানের। সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস অর্থ উপদেষ্টার। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ।